নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য একটা নতুন গল্প এনেছি। গল্পটির নাম ভূত যদি রসিক হয়, লেখক প্রেমেন্দ্র মিত্র। তাহলে চলো আর দেরি করব না, গল্পটা শুরু করা যাক। তাহলে তাকে চেনা দায়। ওপরের শিরোনামার সঙ্গে নিচের এই মন্তব্যটি যে কার লেখা আর কোথায় বা পেয়েছি তা বোধহয় আর বলতে হবে না। হ্যাঁ, আমাদের এই শহরের সবচেয়ে লম্বা পাড়ির বাস রুটের একটি প্রায় খালি হয়ে আসা বাসের একটি বেঞ্চিতে সম্পূর্ণ বেওয়ারিশ অবস্থায় পাওয়া লাল সালু বাঁধা পুঁটলির ছেঁড়া খোঁড়া খেরো পাতাটি থেকেই সম্পূর্ণ বাক্যটা উদ্ধার করা। উক্তিটা সেই মেজকর্তারই। মহাভারত প্রমাণ পুরো খেরো পাতাটি ঘেঁটে ওই নামটুকুর বেশি আর যা পরিচয় তার জোগাড় করতে পেরেছি তা নেহাত আনুমানিক ছাড়া আর কিছু নয়। মেজকর্তা লিখেছেন, ভূত যদি রসিক হয় তাহলে তাকে চেনা দায়। এইটুকু লিখে মেজকর্তা যেন আর কিছু লিখবেন কি না সে বিষয়ে দোনামোনা হয়েছেন মনে হয়। অপরের কথাগুলো খেরো খাতার একটি পাতার একেবারে মাথাতেই লেখা, কিন্তু সে লেখা একটা যে চালিয়ে যাওয়া হয়নি, লেখাটির কালি আর চেহারাতেই তা সহজে ধরা যায়। কথা দুটো একটু কালচে কালিতে বেশ একটু মোটা গোছের নিবয়ে লেখা। লেখার পরে কালোর বদলে কিছুটা নীলচে কালিতে একটু সরু কোছের নিবয়ের কলমে যা লেখা হয়েছে, ওপরের অক্ষরগুলির তুলনায় তা অনেক কম ফ্যাকাশে। তাছাড়া আগের লেখা বাক্যটি যতদূর মনে হয় বহুকাল আগে যার খুব চল ছিল সেই রিলিফ নিবে লেখা। আর পরের ঈষৎ নীলচে কালির বাকি সমস্ত লেখা সেকালের রেড ইঙ্ক কি মার্কা নিবয়ের কলমে। লেখার ধরন ধারণ চেহারা নিয়ে এ গোয়েন্দাগিরিতে আর কিছু না হোক, লেখাটা প্রথম শুরু করবার পরই মেজকর্তা যে বহুদিন তাতে আর হাত দেননি এ বিষয়ে কোনো সন্দেহ থাকে না। ব্যাপারটা এমন কিছু হয়তো নয়, তবুও এটা নিয়ে ভেবে কিছুটা সময় খরচ করেছি। শেষ পর্যন্ত একটা উত্তরই পেয়েছি ভেবেচিন্তে। বিবরণটায় এমন কিছু হয়তো আছে যার জন্য লেখা আরম্ভ করেও মেজকর্তাকে দ্বিধা ভরে কলম থামিয়ে আর এগোবে কি না ভাবতে হয়েছে। একটা লাইন মাত্র লিখে যার জন্যে মেজকর্তাকে বেশ কিছুদিন হাত গুটিয়ে থাকতে হয়েছে, সে কারণটা কি হতে পারে? কারণটা যাই হোক, সমস্ত লেখাটা না পড়ে তা আর বোঝা যাবে কি করে? সুতরাং মেজকর্তার বিবরণটাই তার ভাষায় লিখে জানাচ্ছি। প্রথম লাইনের পর একটু ফাঁক দিয়ে মেজকর্তা সরাসরি বিবরণে নেমে গেছেন। না, মুকুন্দরাম হয়তো খুব বাড়িয়ে বলেনি। জায়গাটার বর্ণনা অন্তত দিয়েছে চমৎকার। সমস্ত জায়গাটার কেমন যেন একটা গন্ধ আছে। কিছুটা ভেতরের দিকে যাবার পরই তা নাকি পাওয়া যায়। বুঝিয়ে দেবার মতো বিশেষণ কি উপমা যার খুঁজে পাওয়া যায় না সেই গন্ধ। মজা হাজা এদো পচা পানা ভরা সব ডোবা পুকুর দিঘি আর ভেঙে পড়া ধসে পড়া আধা জঙ্গলে ঢাকা সব এধারে ওধারে নোনা ধরে ক্ষয়ে ক্ষয়ে যাওয়া ইটের স্তূপের সঙ্গে যুগ যুগ ধরে বিশাল বিশাল অশ্বত্থ বট শিরীষ গাছ, এই সব গাছের ডালপালা থেকে ঝরে ঝরে পড়ে চারিদিকে মাটি ছেয়ে জমে ওঠা পাতার রাশির সব মেলানো কেমন যেন একটা
ভিজে ভিজে ছোঁয়া লাগানো গন্ধ। সেটাও নয়, তার সঙ্গে অস্বস্তি জাগানো আর একটা কী যেন মিশে একেবারে আলাদা কিছু। মুকুন্দরাম আর একটা কথাও ঠিক বলেছিল, ঠিকানা খুবই ভালো পেয়েছি কর্তা, শুধু পৌঁছবারই বড় ঝামেলা। ঝামেলা মানে? একটু ধমক দিয়েই বলেছিলাম, তেনাদের ঠিকানায় বিনা ঝামেলায় পৌঁছতে চেয়েছি আমি। আগে না, থতমত খেয়ে বলছে মুকুন্দরা, আমি সে কথা বলিনি। আমি বলছিলাম মানে জায়গাটা খুঁজে পেতে বার করার বেশ একটু হাঙ্গামা আছে, চিনিয়ে দেওয়ার মতো কাউকে পাওয়া যায় না কি না। এবার বিরক্ত হয়ে বলেছিলাম, চিনিয়ে দেওয়ার মতন লোক নাই পাওয়া যাক, জায়গাটার নাম শুনলে তার হদিস তো কেউ না কেউ দেবে। আগে সেই তো হয়েছে মুশকিল। মুকুন্দরাম অপরাধীর মতো বলছে, গোপীগঞ্জের হাট পর্যন্ত ঘোড়ার ডাকের সঙ্গে ভাড়া করা ঘোড়ার গাড়িতে যেতে পারেন, কিন্তু সেখান থেকে আসল ঠিকানায় যাবার কথাটিও উচ্চারণ করতে পারবেন না। কেন? এবার বিরক্ত হয়ে বলেছি, নামটা গালাগাল নাকি? আগে না, তা নয়। মুকুন্দরাম তাড়াতাড়ি ব্যাখ্যা করে জানিয়েছে, নামটা বললে কেউ যে চমকে তাকাবে কি বেয়ারা কিছু বলবে তা নয়, তার বদলে যেন শুনতেই পাবে না, তারপর না শোনার ভান করে সরে যাবে সেখান থেকে। ধৈর্য হারিয়ে যা বলতে যাচ্ছিলাম তার বলতে হয়নি। মুকুন্দরাম নিজেই তাড়াতাড়ি আবার বলেছিল, নামটা শুনে অমন বোবা কালা যে সেজে যায় তার কারণ নামটাতেই ওদের ভয়। ও অঞ্চলে সকলের ধারণা ওখানকার কথা পাঁচ কান করলে তেনারা বেজার হন, তেনাদের কোপে পড়বার ভয়ে ওরা তাই নিজেদের জানাশোনার মধ্যে ছাড়া ওখানকার নামটি পর্যন্ত করে না, শুনতেও চায় না আর কারোর মুখে। আচ্ছা আচ্ছা হয়েছে, ধমক দিয়ে তাকে থামিয়ে এবার বলেছি, যা বললে তাতে তো বুঝছি আসল নামটা যে কি তা তুমিও জানো না। আগে না, আমি ঠিকই জানি। মুকুন্দরামের মুখে বিনীত গর্বের হাসিটা দেখবার মতন। নিজের বাহাদুরিটা একটু সবিস্তারে তারপর বলতে শুরু করেছে, ওখানে এক বাড়ির সঙ্গে দূর কুটুম্বিতার ছুতো ধরে বেশ কবার যাওয়া আসা করে ভাব জমিয়ে ফেলেছি। তারপর নামটা জেনে নিয়ে কেল্লা ফতে করেছ। মুকুন্দরামের বাহাদুরি বৃত্তান্ত দু চার কথায় শেষ হবে না বুঝে তাকে একটু নরম গলাতেই এবার থামিয়ে দিয়ে বলেছি, তার নামটা কি? আর কাউকে কিছু জিজ্ঞেস না করেও কেমন করে সেখানে পৌঁছানো যায় এবার বলো দেখি। আগে না, আগে নামের সঙ্গে জায়গাটার কোনো মিলই পাবেন না। মুকুন্দরামের গলায় ক্ষোভের সুর তখনও একটু পাওয়া গেছে। নামটা হলো সুখসাগর। সুখসাগর? একটু হেসে বলেছি, মিল না থাক, গড় মিলের দিক দিয়ে নামটা হয়তো ঠিক, নাম সুখসাগর, কিন্তু সেখানে সুখ তো নেই, সাগরও নিশ্চয় নয়। আগে হ্যাঁ, মুকুন্দরাম সায় দিয়ে বলেছে, সাগরের বদলে যা আছে তা মজা হাজা কটা জলার দিঘি, দামে আর পায় না, যা একরকম বুঝেই গেছে। থাকার মধ্যে আছে এককালের পেল্লায় সব পোড়ো বাড়ি, যে হা করে হাড় পাজর। মুকুন্দরাম তার বর্ণনায়
উৎসাহে আগেকার ক্ষোভটা তখন প্রায় ভুলেই গেছে। তবু বাধ্য হয়ে আবার তাকে সাজিয়ে বলতে হয়েছে, আচ্ছা, ওসব যা বলছো তা নিজের চোখেই দেখব, কিন্তু দেখবার জন্য কারোর কাছে কোনো হদিস না পেয়েও পৌঁছবো কী করে, সেটা আগে বাতলাও দেখি। আগে একটু আমতা আমতা করে দুবার মাথা চুলকে মুকুন্দরাম এবার বলছে, কিছু যদি মনে না করেন তো আমি সঙ্গে করে আপনাকে ঠিক জায়গায় তুমি নিয়ে যাবে। ধমকে মুকুন্দরামকে বলার মাঝখানেই থামিয়ে বলেছি, আমি যে কাজে যাচ্ছি তাতে দোসর কেউ থাকলে কাজ হয়। মুকুন্দরামকে তারপর আর বেশি বকাবকি করতে হয়নি। সে তার বেয়াদবির জন্যে মাপ চেয়ে জায়গাটা পৌঁছাবার যথাসম্ভব হদিস জানিয়ে দিয়েছে। হদিস অবশ্যই বেশ অদ্ভুত এবং ভাষা। জায়গাটার আসল নাম বলে যা জানা আছে তা কাউকে বলবার নয়, বললে কোনো কাজই হবে না। যে শুনবে সে না শোনার ভান করে সরে যাবে। যেদিকে যাবার তার বদলে নাম করতে হবে তাই উল্টো দিকের এক ঠিকানার। বলবেনই বা কাকে? বলার জন্যে আছে শুধু এই ভাড়াটে কজন গরুর গাড়ির গাড়োয়ানেরা। তারা দূর দূরান্ত থেকে ব্যাপারীদের মাল নিয়ে হাটে আসে, আর হাট শেষ হলে অন্য মাল নিয়ে ওই পারে সেই দামোদরের নদ পেরিয়ে ভিন জেলার বড় গঞ্জে গিয়ে ওঠে। তাদের একটু সাদাসাদি করে বলতে হবে, যাবার পথে মাঝামাঝি এক জায়গায় যেন নামিয়ে দেয়। এমন অনুরোধ তারা বেজার হবে না, আপত্তিও করবে না কিছু। শুধু হয়তো জানতে চাইবে তা নামবেন কোথায় কর্তা, এইটুকু। এ পথের দুধারে আগাগোড়া তো শুধু বন বাদার জঙ্গল। তখন বলতে হবে যে নামবেন জোড়াগড় যাবার রাস্তায়। জোড়াগড় যাবার রাস্তায় নামবেন শুনে তারা চমকে টমকে উঠবে না, শুধু একটু সহানুভূতি দেখিয়ে বলবে, সে তো অনেক হাঁটতে হবে কর্তা, আর তাছাড়া রাস্তাও কি ঠিক ঠিক চেনার মতো হাল আছে? তার চেয়ে রসুলপুরের দিকে দিয়ে যাও। গাড়োয়ানেরা আরও অনেক রকম খুঁত ধরে জোড়াগড় যাওয়ার বিষয়ে আরও অনেক সলা পরামর্শ দেবে, কিন্তু গাড়িতে জায়গা দিতে আপত্তি করবে না। কাক ভোরে রওনা হয়ে বিকেল নাগাদ জঙ্গলের মাঝখানের রাস্তার এক জায়গায় তারা সওয়ারিকে নামিয়ে দিয়ে বলবে, এই আপনার নামবার জায়গা কর্তা। ডান দিকের এই ঘোর জঙ্গলের ভেতর দিয়ে আপনাকে জোড়াগড়ে যেতে হবে। নিজে কখনো যাইনি, তবে 10 বছর ধরে এ পথে আসতে যেতে অনেকজনের কাছে শুনেছি জোড়াগড়ে যেতে হলে এইখানে নামতে হয়। ওই যে দূরে ছোট একটা টিলা দেখছেন, ওইটাই তার চেন্নত। এখন ইচ্ছে করলে নামতে পারেন, আর নইলে আমাদের সঙ্গে যেতে পারেন সেই দামোদর পর্যন্ত আজ রাত্রেই। এপারের নলগোলায় কিংবা কাল ওপারের বীরগঞ্জে নামিয়ে দেব। এসব সুপরামর্শের জন্য ধন্যবাদ দিয়ে তখন কিন্তু নেমে যেতে হবে। গাড়োয়ানদের কাউকে বকশিস দেবার নামটি কিন্তু করা চলবে না, তারা তাতে অপমান বোধ করবে। বলবে, আমরা কি সওয়ারি নিয়ে ভাড়া খাটাবার গাড়োয়ান? আমাদের নিজেদের গাড়ি, আড়তদার কি ব্যাপারীর হুকুমেও নয়। নিজেদের খুশি মতো মাল বোঝাই করি নিজেদের পছন্দ মতো ঠিকানায় পৌঁছে দেবার জন্য। তাতে যা হকের পাওনা তার বেশি নেব কেন? তুমি বড় কথা ফেনাও। মুকুন্দরামের কথাগুলো শুনতে মন্দ লাগছিল না বলে ততক্ষণ চুপ করে থাকলেও এবার তাকে ধমকে বলতে হয়েছে, এত ধানাই পানাই করেও এখনো তো আসল কথায় পৌঁছলে না। গাড়োয়ান কিভাবে আর কি বলবে এসব ছেড়ে আসল খবরটা এবার দাও।
জোড়াগড়ের নাম করে জঙ্গলের মাঝে রাস্তায় নেমে তারপর সুখসাগরে পৌঁছবে কী করে? মুকুন্দরাম এবার আর কথা ফেনায়নি, সোজাসুজি হদিশ বাতলে দিয়েছে। গরুর গাড়ি থেকে জঙ্গলের মাঝখানে পথে নামবার পর একটু অপেক্ষা করতে হবে। গাড়িগুলো আবার চলতে শুরু করে কিছু দূরে জঙ্গলের বাঁকে চোখের আড়াল হওয়া পর্যন্ত। তারপর ডাইনে টিলার দিকে নয়, যে পথে গাড়ি এসেছে সেই পথেই পিছিয়ে যেতে হবে পোখানেক রাস্তা। অতটা গেলেই বাদুর ঝোলা গাছটা চোখে পড়বে। বিরাট ডালপালা ছড়ানো গাছ। কী গাছ তা বোঝার উপায় নেই। ডালপালা সমেত সারা গাছটায় গাদা গাদা বাদুর ঝুলে আছে। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। গল্পটি এখনও শেষ হয়নি, এর পরের পার্টটা নিয়ে আবার তোমাদের কাছে আসব। গল্পটি তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলেই আমি আরও নতুন নতুন গল্প বানাতে উৎসাহ পাব। তাহলে দেখা হবে এই গল্পের পরের পার্ট নিয়ে। আজকের মতো বিদায়।